আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা এখানে আমাদের এফআইডিপি ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা কিভাবে আমরা সম্পাদিত করব, কমপ্লিট করব, এই বিষয়ে আমরা কিছু দিক নির্দেশনা এখানে দেওয়া হচ্ছে। তো আমরা জানি আমাদের এফআইডিপি তে দুইটা পার্ট আছে, ট্রিপলি 4100 এবং ট্রিপলি 4200। 41-এ আমরা 4100 পার্টটা কমপ্লিট করব। এই ক্ষেত্রে আমাদের কিছু ডকুমেন্টেশন কমপ্লিট করা লাগবে, সেগুলাকে একটু ব্রিফ করা হচ্ছে, এখানে বর্ণনা করা হচ্ছে। যেমন আমরা আমাদের 4100 শেষে একটা প্রোগ্রেস রিপোর্ট জমা দিব, একটা লগবুক জমা দিব, 3 মিনিট প্রেজেন্টেশন আমরা পেশ করব। এখানে আমাদের পিআর ইভালুয়েশনে কিছু মার্কিং থাকবে এবং সুপারভাইজারের এন্ডে কিছু মার্কিং থাকবে। আচ্ছা, তাহলে মূলত আমাদের এই প্রোগ্রেস রিপোর্টটা যেটা দিব, এটার ভিত্তিতেই আমাদের সুপারভাইজার মার্ক করে থাকবে। সিমিলারলি আমাদের 4200-তে আমরা এখানে এফআইডিপি রিপোর্ট, এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা থিসিস বই নামে চিনি, সেটা লগবুক, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের পোস্টার প্রেজেন্টেশন, পিয়ার ইভ্যালুয়েশন এবং ফাইনাল প্রেজেন্টেশনের ভিত্তিতে আমাদের মার্কিং হবে। তো আমরা এগুলাকে কিভাবে কভার করব? প্রথমে আসি যে আমাদের 4100 কোর্স কমপ্লিট করার পরে আমাদের যে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের একটা প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে এক সেমিস্টার পরে। তো এই প্রোগ্রেস রিপোর্টের মধ্যে কি কি থাকবে, এটার একটা টেমপ্লেট আমরা আমাদের সুপারভাইজারের কাছ থেকে সংগ্রহ করে নিই। এই টেমপ্লেট থেকে আমরা আমাদের প্রোগ্রেস রিপোর্ট অফ ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, এই জায়গাটাতে আমাদের টাইটেলটা বসাবো। এখানে আমাদের যে টাইটেল অফ ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, আমরা এখানে আমাদের টাইটেল বসাবো এবং নিচে যা আছে বাই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, তারপর আন্ডার দ্য সুপারভিশন অফ ডক্টর সামথিং, বা এখানে আমরা ফ্যাকাল্টির নাম লিখবো, ওনার ডেজিগনেশন লিখবো, সাবমিশন ডেট লিখবো। এরপর আমাদের এখানে একটা টেবল অফ কন্টেন্ট থাকবে, এটা আমরা সব পুরোটা লেখার পরে আমাদের টেবল অফ কন্টেন্টটা ক্রিয়েট করে নিব আমরা। আচ্ছা, তো আসি আমরা প্রথম ফার্স্ট পার্টে আমাদের কি থাকবে। এখানে স্টেট অফ দ্য আর্ট এন্ড প্রবলেম আইডেন্টিফিকেশন, এই জায়গাতে আমরা মূলত আমাদের এই এফআইডিপি কোর্স দিয়ে 13টা কোর্স আউটকাম এবং 12টা প্রোগ্রাম আউটকাম অ্যাচিভ করার চেষ্টা করব। তো সেটার ডিভিশন ডিস্ট্রিবিউশন এখানে সবকিছু লিখে দেওয়া আছে। যে আমরা নিচে গেলে দেখবো যে নিচে এই CO1 CO2 এগুলো সব লেখা আছে। তো সেই অনুযায়ী আমরা নিচে, আর এই ফরম্যাটেরই, এই টেমপ্লেটেরই নিচে ওগুলা লিখে দেওয়া আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখে নিতে পারবো। এইখানে আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের CO1 আমরা অ্যাচিভ করতে যাচ্ছি আমাদের এই পার্টটুকু থেকে, যেটা PO1 এর সাথে অ্যালাইন করা, এবং PO1, সরি POL এটা। তো এল এর 1 নাম্বার পোর্শন এই পার্টটুকু দিয়ে আমাদের আসবে। তো এটা এখানে লেখা আছে যে স্মল গেজ অফ এল, এল এবং 1 একই রকম দেখতে, এর জন্য এই ব্যাখ্যাটুকু এখানে দেওয়া আছে এবং এটার মধ্যে আমাদের 4 মার্ক থাকবে, মার্ক সহ লিখে দেওয়া আছে। এখানে স্টুডেন্ট কি করবে? তো in this section the students are expected to provide a comprehensive report of the current state of research related to their project। আমাদের এই যে প্রজেক্টটা আমরা কাজ করব, সেই প্রজেক্টের বেসিক্যালি বলতে গেলে এখানে আমরা লিটারেচার রিভিউ টাইপ কাজটুকু এই 1 2 3 নাম্বার পার্টের মধ্যে কমপ্লিট করব। তো এখানে আমরা বর্তমানে স্টেট অফ আর্ট কি আছে আমাদের এই প্রবলেম যেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, এবং প্রবলেম আইডেন্টিফিকেশন এখানে আমরা কমপ্লিট করব। দ্বিতীয় হচ্ছে যে এক্সিস্টিং সলিউশনস এন্ড কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস। আমাদের যে কাজটা বা প্রজেক্ট আমরা করতে যাচ্ছি, এটা বিভিন্ন ভাবে করা সম্ভব। তো এটা এর আগে এটার উপরে কি কি কাজ হয়েছে, এক্সিস্টিং সলিউশন কি কি আছে, তাদের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস আমরা এখানে শো করব। 3 নম্বরে হচ্ছে আমার গ্যাপ অ্যানালাইসিস, যে এক্সিস্টিং যে সলিউশন গুলো আছে তাদের কম্পারেটিভ অ্যানালাইসিস এর পরে তাদের মধ্যে কি কি গ্যাপ আমি খুঁজে পেয়েছি, সেই গ্যাপ অ্যানালাইসিসটুকু আমরা আমাদের এই 3 নম্বর পার্টে দেখাবো। মূলত এই 1 2 3 হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ টাইপ ওয়ার্ক, যে এখান থেকে আমরা দেখতে চাচ্ছি আমাদের এই কাজটা এর আগে কে কে কি কি প্রক্রিয়ায় সম্পাদন করেছে এবং তাদের মধ্যে কি কি গ্যাপ আমরা খুঁজে পেয়েছি, যে অংশে আমরা আমাদের কাজটাকে করতে চাচ্ছি। 4 নম্বরে হচ্ছে আমাদের প্রবলেম অ্যাট্রিবিউটস। এইখানে আমরা POC, যেটা প্রোগ্রাম আউটকাম C নাম্বার আউটকামের সাথে আমরা অ্যালাইন করেছি আমাদের কোর্স আউটকাম 4 নম্বর আউটকাম। তো সেই সি কে আমরা কয়েকটা ভাগে বিভাজন করেছি, এখানে আমরা 3টা ভাগ দেখতে পাচ্ছি, C1 C2 C3। তো এই 3 পার্টে কোথায় কি চাওয়া হচ্ছে এটা এখানে লিখে দেওয়া আছে, স্টুডেন্ট কি করবে সেটা লিখে দেওয়া আছে। দ্য স্টুডেন্টস আর ডিরেক্টেড টু আইডেন্টিফাই দ্য অবজেক্টিভস, রিকোয়ারমেন্টস এন্ড কনস্ট্রেন্টস ফর দ্য সলিউশন অফ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। আমরা যে এফআইডিবি বা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টটা করব, সেই প্রজেক্টটা ইটসেলফ একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হতে হবে, এবং সেইটার ক্ষেত্রে আমাদের
রিকোয়ারমেন্ট কি, কনস্ট্রেন্ট কি কি আছে, এটা এই পোর্শনে আমরা লিখবো। দ্বিতীয় পোর্শনে আমরা লিখবো যে সোসাইটাল, কালচারাল, পাবলিক হেলথ, সেফটি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস কি কি আসতে পারে এই সলিউশন গুলার উপরে, আমরা যে সলিউশন গুলা প্রপোজ করবো সেটার উপরে এই অংশটুকু এখানে লিখবো। এডিশনালি আমাদের সেফটি, সাস্টেনেবিলিটি, এথিক্যাল নর্মস, এই জাতীয় যত অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডস এন্ড কোডস আছে যেটা আমাদের প্রজেক্টের সাথে অ্যালাইন হয়, এরকম বিষয়গুলো আমরা এখানে মার্ক করব, লিখবো। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের 5 নম্বরের প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আমরা এখানে K1 পার্টের জন্য যতটুকু আছে, স্টুডেন্টস উইল ডেমনস্ট্রেট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কি কি আছে আমার প্রজেক্টের সাথে অ্যালাইন্ড হয়ে, সেই বিষয়গুলো আমরা এখানে রিমার্ক করব। এবং দ্বিতীয় অংশে আমরা লিখবো যে স্টুডেন্টস মাস্ট কন্ডাক্ট এ কস্ট অ্যানালাইসিস। আমরা আমাদের কাজটার কি পরিমাণ কস্ট অ্যানালাইসিস হতে পারে। অনেকে বলতে পারে যে আমরা সিমুলেশন বেসড কাজ করতেছি, আমাদের কস্ট অ্যানালাইসিস কিভাবে করবো। তো সিমুলেশন বেসড কাজটা যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্টেড হইতো, তাহলে সেই ক্ষেত্রে কস্টিংটা কেমন হইতে পারতো, এটাও একটা কাইন্ড অফ কস্ট অ্যানালাইসিস। তো আমরা ওইটা সিমুলেশন বেসড প্রজেক্টে দেখাবো। আচ্ছা, তো এইগুলো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট প্ল্যানে আসি 6 নম্বরে। তো এইখানে আমরা আমাদের টাইম ফ্রেম, কত দিনের মধ্যে আমরা কি কি কাজ করতে যাচ্ছি, এটাকে অনেক সময় গ্যান্ট চার্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা গ্যান্ট চার্ট নামে সার্চ দিলেই দেখতে পারবো গ্যান্ট চার্টটা কিরকম। আমরা একটা টাইম ফ্রেম সেট করব যে এত দিনের মধ্যে প্রথম 6 মাস আমরা এভাবে কাজ করব, দ্বিতীয় 6 মাসে এভাবে কাজ করব। তো 6 মাসের ভিতরে আবার সাব ডিভিশন, যে প্রতি মাসে ইভেন প্রতি সপ্তাহে কিভাবে কাজ করব, এরকমও হইতে পারে। তো এরকম একটা গ্যান্ট চার্ট আমরা তৈরি করব, প্রজেক্ট প্ল্যান আমরা তৈরি করবো, সেটা এখানে 6 নম্বরের ভিতরে বর্ণনা সহকারে লিখবো। 7 নম্বর হচ্ছে আমাদের অথর্স কন্ট্রিবিউশন, কে কোন লাইনে কাজ করতেছে, কোন মেম্বার কোন দিকে পার্টিসিপেট করতেছে, সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব। 8 নম্বরে হচ্ছে হেলথ এন্ড সেফটি ইম্প্যাক্টস। এখানে আমরা পটেনশিয়াল হেলথ ইম্প্যাক্টস এবং সেফটি ইস্যু যেগুলো আছে অ্যালাইন্ড টু আওয়ার প্রজেক্ট, সেটা আমরা এখানে লিখবো। এখানে লেখা আছে যে আমাদের প্রজেক্টটা আমরা ধরে নিয়েছি 3 রকম হতে পারে, অ্যানালিটিক্যাল হতে পারে, সিমুলেশন বেসড কাজ হতে পারে, হার্ডওয়্যার বেসড কাজ হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা ভাবে লিখে দেওয়া আছে কোন স্টুডেন্ট কি নিয়ে এখানে ডিল করবে। এরপরে আসতেছে লিগ্যাল এন্ড কালচারাল ইস্যুস। আমাদের প্রজেক্টের সাথে অ্যালাইন হয় এরকম গভর্নমেন্ট কোনো প্ল্যান, পলিসি, লিগ্যাল রিকোয়ারমেন্ট, রেলিভেন্ট রেগুলেশন এগুলো আছে কিনা সেগুলো আমরা এখানে লিখব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যে সলিউশন আছে, আমরা যে সলভ বা আমাদের প্রবলেমের যেভাবে আমরা সলিউশন করতে চাচ্ছি, এটা কালচারাল নর্মস, ভ্যালুজ উইদিন দ্য কমিউনিটিস এর মধ্যে কি কি বিষয়ের সাথে সম্পৃক্ত হয়, সেই বিষয়গুলো আমরা এখানে লিখবো। এরপর আসি 10 নম্বরে, আমাদের এনভায়রনমেন্ট, সোসাইটি এন্ড সাস্টেইনেবিলিটি। এখানে আমরা জানি যে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে 17টা। তো এই 17টা এসডিজির কোনটা আমার প্রজেক্টের সাথে কোনটা ভালোভাবে অ্যালাইন হয়, সেই পার্টটা আমরা এখানে নিয়ে আসবো। এরপরে এখানে দেওয়াই আছে যে এক্সপ্লেইন আন্ডারস্ট্যান্ড লেভেল অফ, এক্সপ্লেইন দ্য sustainability and impact of professional engineering work in the formulated engineering solution of CEP in societal and environmental contexts। এই কনটেক্সটে আমরা এটা ইম্প্যাক্ট গুলা লিখে নিয়ে আসবো। আর এই যে সিইপি বারবার দেখতেছি, এটা আমরা একটু পরে একটু ভালো মতো ডিফাইন করবো, কখন একটা প্রবলেম, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হবে বা কখন একটা এফআইডিপি সিইপি হিসেবে আমরা তাকে গ্রহণ করবো, সেটা আমরা বর্ণনা করবো একটু পরে। তারপরে এখানে হচ্ছে আমাদের সাস্টেনেবিলিটি অফ দ্য সলিউশন কনসিডারিং ভেরিয়াস ফ্যাক্টরস সাচ এস ডিজাইন, প্রোডাকশন এবং এন্ড অফ লাইফ লাইফ ডিসপোজাল। এই বিভিন্ন কিছুর ভিত্তিতে আমরা আমাদের সাস্টেনেবিলিটিটা অ্যানালাইসিস করব। এবং ফাইনালি সোসাইটাল এবং এনভায়রনমেন্টাল কনটেক্সটে সাস্টেনেবিলিটি এবং ইম্প্যাক্ট অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কটা আমরা এখানে লিখব। এরপর আসতেছে 11 নম্বরে আমাদের এথিক্যাল কনসার্ন। আমরা যে প্রজেক্ট, আমরা যে প্রোগ্রেস রিপোর্টটা জমা দিব, এটা আবার আমাদের সিমিলারিটি ইন্ডেক্স চেক করা হবে যে এটা আমরা কি কোনো জায়গা থেকে কপি পেস্ট করতেছি নাকি আমরা নিজেরা লিখতেছি। এটা হচ্ছে আমাদের রিটেন পার্টের জন্য এটা একটা বিষয় হবে। এবং এর সাথে সাথে আমাদের এথিক্যাল কনসার্ন নিয়ে আমরা যে আমরা প্রজেক্টটা যে করতে যাব, সেখানে এথিক্যাল রুলস রেগুলেশনস কি কি আছে বা কি, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে লিখবো। আর এখানে বর্ণনা যেটা লেখা আছে কি কি কাজ করা লাগবে, ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস, সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ দ্য ইঞ্জিনিয়ারিং সলিউশন, এই বিষয়গুলো কনসিডার করে আমরা এখানে লিখবো। এরপরে 12 নম্বর হচ্ছে সিস্টেমেটিক ফর্মুলেশন। এখানে আমরা একটা চার্ট দেওয়ার চেষ্টা করব, বা এটাকে বলা যায় ফ্লো চার্ট টাইপ। তো ফ্লো চার্ট দিয়ে আমরা এখানে বর্ণনা করার চেষ্টা করবো যে কিভাবে আমরা
স্টার্ট থেকে একটা কাজের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কি কি কাজ করব এটার একটা ফ্লো চার্ট আমরা দেওয়ার চেষ্টা করি। তো এর সাথে সাথে আমাদের এই প্রোগ্রেস রিপোর্টটা শেষ হবে এবং এটার উপরে সুপারভাইজার আমাদেরকে মার্কিং করবেন। আচ্ছা, এবার আসি আমাদের একটা এফআইডিপি কখন সিইপি হবে বা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা কখন তাকে বলবো। একটা প্রবলেম কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম তখনই হবে যখন আমাদের এই 7টা এট্রিবিউটের মধ্যে P1 অত্যাবশ্যকীয়, এটা থাকতেই হবে, এবং P2 থেকে P7 পর্যন্ত যে কোনো 2টা এট্রিবিউট যদি থাকে তাইলে আমরা সেই প্রবলেমকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলবো। তাহলে সিইপি অফ দ্য প্রজেক্ট মাস্ট হ্যাভ দ্য এট্রিবিউট অফ P1 এন্ড সাম অর অল ফ্রম P2 টু P7। তাহলে P2 থেকে P7 পর্যন্ত সবগুলা হইতে পারে অথবা যে কোনো 2টা মাস্ট হওয়া লাগবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি P1 থেকে P7 আসলে কি জিনিসগুলা। তো আমরা যদি দেখি যে P1টা হচ্ছে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। একটা কাজ করতে গিয়ে আমাদের ডেপথ অফ নলেজ কতটুকু আছে। তো যেহেতু ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, অবভিয়াসলি এখানে ডেপথ অফ নলেজ থাকাই লাগবে, তাছাড়া কেউ কোনো ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের পক্ষে করা সম্ভব নয়। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের ডেপথ অফ নলেজ এখানে আমাদের প্রয়োজন পড়বে। P2 রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, যেমন আমরা একটা প্রজেক্ট প্রপোজ করলাম, সেই প্রজেক্টটার যদি আমি তার ভালো আউটপুট চাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কস্টিং বেড়ে যাচ্ছে। আবার এট দ্য সেম টাইম কস্টিং বাড়ার সাথে সাথে সে ফর এক্সাম্পল যে আমরা একটা হেলমেট ডিজাইন করি, তো আমাদের হেলমেট ডিজাইনের ক্ষেত্রে যে হেলমেটটা বেশি ভারী হওয়া যাবে না, যে মাথায় আমরা এটা যেন ভারী না লাগে। আবার এমন ম্যাটেরিয়ালের হওয়া যাবে না, পাতলা করতে করতে গিয়ে যদি আমরা প্লাস্টিক দিয়ে এটা বানিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে পারপাসে তাকে বানানো হচ্ছে সেই পারপাস সার্ভ হবে, কোনো একটা অ্যাক্সিডেন্টে হেলমেট খুব একটা কাজে দিবে না। তাহলে এটা আমাদের কোনো মেটাল বডির হইতে হবে, আবার এটা হালকাও হইতে হবে, আবার এটার সাথে কস্টিংও কমাইতে হবে। এরকম কিছু কিছু বিষয় যেগুলো হচ্ছে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট, যে একটা করতে গেলে আরেকটা আমাদের অ্যাড্রেস করা কষ্ট হচ্ছে। যেমন আমি যদি আমার হেলমেটটা কোনো মেটাল বডির দেই, তাহলে এটার ওজন বেড়ে যাচ্ছে, কিন্তু আমার ওজনও কম রাখতে হবে, কারণ এটা মাথার উপরে যেন ভারী না হয়ে যায়, তাহলে হেলমেট পরে আরাম পাওয়া যাবে না। এরকম এই কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট গুলা অ্যাড্রেস করা যাচ্ছে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটাকে আমরা সিইপি বলবো। আচ্ছা, এরপরে আসি ডেপথ অফ অ্যানালাইসিস রিকোয়ার্ড P3। এটাকে আবার বলা হয় যে নো অবভিয়াস সলিউশন। মানে ডেপথ অফ অ্যানালাইসিস করা যাচ্ছে এইভাবে যে এটার কোনো পার্টিকুলার সলিউশন নাই, এটা কয়েক ভাবে সলভ করা যায়, কয়েক পদ্ধতিতে সলভ করা যায়, এরকম হওয়া লাগবে। আমি যে প্রবলেমটা নিয়ে কাজ করব সেই প্রবলেমটা কোনো অবভিয়াস সলিউশন থাকবে না যে এটার একমাত্র সলিউশন হচ্ছে এটা, এরকম নয়। তাহলে এই প্রবলেমটা বিভিন্ন সলিউশন যেন তার থাকে, বিভিন্ন সলিউশন বিভিন্ন ভাবে যেন এই প্রবলেমটা সলভ করা যায়, এরকম যদি হয় তাহলে P3 এই প্রবলেমের মধ্যে টাস্কড হবে। P4 আসি ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস হচ্ছে মানে যেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার করা হয় না, এরকম যে ইস্যু গুলো আছে সেগুলোকে আমরা বলতেছি ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। যেমন আমরা একটা প্রজেক্টের কথা বলতেছি যে সোলার ইরিগেশন সিস্টেম, তো সোলার ইরিগেশন সিস্টেম অথবা সোলার পিসিকালচার সিস্টেম। তো পিসিকালচার নর্মালি হচ্ছে মৎস্য চাষ, যেটাতে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা সরাসরি জড়িত নই, কিন্তু আমরা একটা প্রজেক্ট করলাম যেটা হচ্ছে সোলার ইরিগেশন সিস্টেম, সোলার সাপ্লাই ব্যবহার করে সেখান থেকে আমাদের ইরিগেশন সেচ কাজ চলবে। তো এই সেচ কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের সরাসরি আমাদের ফিল্ড নয়। আবার মৎস্য চাষ পিসিকালচার সেটাও আমাদের সরাসরি ফিল্ড নয়, তো সেখানে পানির পিএইচ টেস্ট করা লাগবে, পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কেমন আছে, খাবার কখন দিতে হবে, ভিতরে কোনো গ্যাস আটকে গেছে কিনা। তো বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে আসবে, যে আইটেম গুলো নর্মালি আমরা আমাদের আন্ডারগ্রাজুয়েট স্টাডির মধ্যে ছিল না। এই ধরনের কোনো ইস্যু যদি আমাদের প্রবলেমের মধ্যে আসে, এফআইডিবি তে আসে, তাহলে সেটাকে আমরা বলবো ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। আচ্ছা, P5 এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোডস। যেমন আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিং করেছি, সেখানে আমাদের বিভিন্ন কোড আছে, নিয়ম মেনে আমাদের সেই ওয়্যারিংটা করা লাগে। আচ্ছা, তো এমন একটা সিনারিও ক্রিয়েট হলো যেখানে আমাদের যে রুল আছে, যে কোড প্র্যাকটিসেবল কোডটা আছে, সেই কোডের বাইরে গিয়ে আমাদের কোনো কাজ করা লাগতেছে। এরকম যদি কখনো কোনো ঘটনা ঘটে বা কোনো এফআইডিপি যদি এরকম কিছু অ্যাড্রেস করে যে আমাদের অ্যাপ্লিকেবল কোডের বাইরে গিয়েও কিছু কাজ করা লাগতেছে, সেটাকে আমরা বলবো P5 বা এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোডস।
P6 হচ্ছে এক্সটেন্ট অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট এন্ড নিডস। যদি আমাদের এই প্রজেক্টটাতে বাইরের কোনো স্টেক হোল্ডার থেকে আমরা ডাটা নিই, সে ফর এক্সাম্পল যে আমরা ইলেকট্রোএনসেফালোগ্রাম সিগন্যাল, ইইজি সিগন্যাল ব্যবহার করে বিভিন্ন কাজ করার চেষ্টা করতেছি, যেখানে আমরা হচ্ছে কোনো ডায়াগনোসিস এর প্রয়োজন, কোনো ডক্টরের সাথে কনসালটেন্সির প্রয়োজন আছে, তো সেখান থেকে আমরা তাদের কাছ থেকে ডাটা নিয়ে তাদের মতামত নিয়ে যদি কাজ করে থাকি, তাইলে হবে স্টেক হোল্ডার ইনভলভমেন্ট এখানে হইল আমার এই প্রজেক্ট। P7 হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। আবারও চলে যাই সেই পিসি কালচারের উদাহরণ, যেখানে হচ্ছে আমরা সোলারের একটা প্যানেল আছে, সেইখান থেকে আবার পানি থেকে বিভিন্ন ডাটা সেন্সরের মাধ্যমে আমরা কালেক্ট করতেছি। এরকম অনেকগুলা মডিউল আছে, তো প্রত্যেক মডিউল থেকে আমরা ডাটা নিচ্ছি, সেইটার বিপরীতে আমরা আউটপুট তৈরি করার চেষ্টা করতেছি। তো এই অনুযায়ী যদি আমাদের প্রজেক্টটা দাঁড় হয়, তাহলে এখানে বিভিন্ন বিষয়ের ইন্টারডিপেন্ডেন্স আছে। বিভিন্ন মডিউল থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করে এরপরে হচ্ছে আমরা একটা আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি, এটাকে বলা হয় ইন্টারডিপেন্ডেন্স। তাইলে আমরা বুঝলাম যে আমাদের প্রজেক্টে যদি P1 তো অবশ্যই থাকবেই, P2 থেকে P7 পর্যন্ত যে কোনো দুইটা যদি আমরা রাখতে পারি, তাইলেই আমাদের এই প্রবলেমটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হবে। তাহলে আমরা এখানে টিক মার্ক দিব আমাদের এই প্রোগ্রেস রিপোর্টের শেষে। কোথায় কোথায় টিক মার্ক দিব বলা হলো, P1 এবং P2 থেকে P7 পর্যন্ত যে কোনো দুইটা। আবার আমাদের এখানে এক্সপ্লানেশন লিখতে হবে কিভাবে আমরা যে দুইটাতে টিক মার্ক দিয়েছি সেই দুইটা কিভাবে আমার প্রজেক্টকে অ্যালাইন করে, কিভাবে আমার প্রজেক্টের সাথে রিলেটেড, সেই এক্সপ্লানেশনটা আমরা এখানে লিখতে হবে ওই ঘরের মধ্যে। আচ্ছা, এরপরে আসি আমাদের সিইপি হওয়ার পরে এখানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস থাকা লাগবে। তো অ্যাক্টিভিটিস কি, A1 থেকে A5 পর্যন্ত যে কোনো দুইটা আমাদের লিস্ট থাকা লাগবে, অথবা বেশিও হইতে। তাহলে রেঞ্জ অফ রিসোর্স, আমি এই কাজটা করতে গিয়ে মাল্টিপল রেঞ্জ অফ রিসোর্স নিয়ে অ্যানালাইসিস করা লাগছে, অনেক মানুষের সাথে কথা বলা লাগছে, অনেক যন্ত্রপাতি ইকুইপমেন্ট নিয়ে কাজ করা লাগছে, তারপরে কস্ট অ্যানালাইসিস করা লাগছে। এরকম রেঞ্জ অফ রিসোর্সেস নিয়ে আমরা যদি কাজ করেছি, যদি করে থাকি, তাহলে সেটা আমাদের এ ওয়ান এর মধ্যে আমরা টিক মার্ক দিব। এবং সেটা কিভাবে, কি কি বিষয়ের কারণে এখানে আসছে, কি কি বিষয়ের কারণে এটা আমার প্রজেক্টের সাথে অ্যালাইন হয়েছে, সেটা আমরা এখানে এক্সপ্লানেশন দিব। তারপর হচ্ছে লেভেল অফ ইন্টারেকশন আছে, ইনোভেশন আছে, কনসিকুয়েন্সেস ফর সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট, ফ্যামিলিয়ারিটি, এই বিষয়গুলো আছে। এগুলো যদি আমরা ডিটেলসে যাই, তাহলে এগুলো আমরা এখানে পেয়ে যাব। যেমন A1 এখানে আছে ইনভলভ দ্য ইউজ অফ ডাইভার্স রিসোর্সেস, যেমন আমরা বললাম যে পিপল, মানি, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল। A2 হচ্ছে আমাদের লেভেল অফ ইন্টারেকশন, যে ইন্টারেকশনস বিটুইন ওয়াইড রেঞ্জিং অর কনফ্লিক্টিং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অর আদার ইস্যুস, যেটা আমরা P2 তেও দেখেছিলাম। তারপরে আসতেছে ইনোভেশন, যে ইনভলভ ক্রিয়েটিভ ইউজ অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস এন্ড রিসার্চ বেসড নলেজ ইন নোবেল ওয়েজ, যদি এরকম কোনো ইনোভেশন হয়ে থাকে তাহলে সেটা। এরপরে A4 এটা হচ্ছে আমাদের সোসাইটি এনভায়রনমেন্ট রিলেটেড। A5টা হচ্ছে যে ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস, যেটা আমরা দেখেছিলাম। তো এরকম ভাবে আমরা এখানে P1 থেকে P5 P7 পর্যন্ত এখানে সব লেখা আছে, আমরা এখানে দেখতে পারবো। তো এইগুলো আমরা অ্যাড্রেস করব, যে টিক মার্ক দিব কোথায় আমাদের এটা অ্যালাইন হয়েছে এবং কেন হয়েছে সেটা এখানে লিখব। আচ্ছা, এই কাজটুকু করতে গিয়ে আমাদের যে রেফারেন্সিং গুলো লাগবে সেটা আমরা এখানে স্যাম্পল রেফারেন্স আকারে রেখে। আচ্ছা, ওই যে বলছিলাম যে আমরা আমাদের কোর্সে 13টা কোর্স আউটকাম এবং 12টা পিওআই চেক করতেছি, সেটা আমাদের এখানে সামারি আকারে দেওয়া আছে। এবং এই যে K1 K7 এগুলো হচ্ছে সব নলেজ প্রোফাইল, যেটা হচ্ছে আমরা আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি নলেজ প্রোফাইল K1 K2 K3 কোনটা কি মিন করে, আমরা এখানে সব দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমরা স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয়। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো আমরা একটু দেখে নিব, তাহলে আমরা এটা আমাদের জন্য ইজি হবে। এরপরে হচ্ছে আমরা এখানে একটা ম্যাপ দিয়েছি যে কোথা থেকে কি মার্ক আমাদের আসতেছে এই প্রজেক্টে, সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এই প্রোগ্রেস রিপোর্টের সাথে সাথে এই নিচে যে অংশটুকু আছে এগুলো আমরা যেভাবে আছে রেখে দিব। আমরা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত এটা ফিল আপ করবো। আর এই যে আমাদের যে টিক মার্কের জায়গাগুলা, এখানে টিক মার্কের জায়গাগুলা কমপ্লিট করবো। টিক মার্ক কেন দিলাম সেটার এক্সপ্লানেশন লিখবো। এই তো এতটুকু রিপোর্ট আমরা জমা দেবো। এর সাথে সাথে আমাদের একটা লগ বুক দিতে হবে। লগ বুক কি, লগ বুকটা হচ্ছে যে এখানে আমাদের প্রজেক্ট টাইটেল দিব, অপটিক্যালি 4100 আছে 4100 রাখবো। বাকি এখানে ইয়ার, সেমিস্টার, মেম্বারদের নাম, আইডি, এগুলো আমরা লিখবো, সুপারভাইজারের ডিটেলস লিখবো। এরপরে হচ্ছে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, এই গাইডলাইন গুলো পরে কাজ করবো। এবং এখানে আমরা সংক্ষেপে যদি বলি যে কোন ডেটে আমাকে স্যার কি কি কাজ দিয়েছিল মেম্বারদেরকে, কোন কাজ কাকে দেওয়া হয়েছিল, কতটুকু সেটা সম্পাদিত হয়েছে, সেটা এখানে কমেন্টস বাই সুপারভাইজারে থাকবে, সিগনেচার থাকবে। তো এই লগবুকটা হচ্ছে আমরা পুরো সেমিস্টার জুড়ে কখন কি কাজ করেছিলাম সেই অনুযায়ী আমরা হচ্ছে এখানে তৈরি করব।
এরপরে এখানে আমাদের মেম্বার 1 2 3 4 দ্বারা কে কিভাবে কাজ করেছে সেটার রিমার্কে আমরা এখানে রাখবো, এবং সেই অনুযায়ী আমাদের এই লগবুকটা কমপ্লিটেড হবে। আচ্ছা, তাহলে আমাদের বাদ থাকলো কি? বাদ থাকলো হচ্ছে যে আমাদের লগবুক দেখলাম, প্রোগ্রেস রিপোর্ট দেখলাম, এরপরে আমাদের এরকম একটা পিয়ার ইভ্যালুয়েশন ফর্ম আছে, এটা আমাদের সুপারভাইজার আমাদের কমপ্লিট করে দিবেন। এবং ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট এফআইডিপি 42000 এর ক্ষেত্রে আমরা কি করব? 42000 এর ক্ষেত্রে আমরা থিসিস বইটা জমা দেব। থিসিস বইটা আমরা আগে যেভাবে যে ফরম্যাটে জমা দিতাম, ইন্ডেক্স, তারপরে হচ্ছে আমাদের টেবল অফ কন্টেন্ট, তারপরে লিস্ট অফ ফিগার, লিস্ট অফ এপ্লিকেশনস, এগুলা যা নরমাল থাকে, আমাদের সার্টিফিকেট, তারপরে হচ্ছে এরকম যা কিছু থাকে, এগুলা সব আমরা উপরে রাখবো। এখানে শুধু ফরম্যাটটা দেখানো হচ্ছে যে অংশটা আমাদের ভিতরে বইয়ের ভিতরে ইনকর্পোরেট করা লাগবে। অনেকে মনে করে এটাই বুঝি আমাদের হচ্ছে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের ফুল রিপোর্ট থিসিস বই। না, থিসিস বই আমরা যে ফরম্যাটে লিখি সেই ফরম্যাটেই থাকবে, ভিতরে এই তথ্যগুলা থাকা লাগবে ম্যান্ডেটরি, সেগুলা এখানে দেওয়া হয়েছে। তাহলে দেখি আমরা কি আছে। যেমন চ্যাপ্টার 1 এ আমরা মোটিভেশন, অবজেক্টিভ, পসিবল আউটকাম, অর্গানাইজেশন অফ দ্য অ্যাক্টিভিটি, এখানে আমরা যা ইচ্ছা লিখতে পারি। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো চ্যাপ্টার নিতে পারবো, কিন্তু মনে রাখতে হবে এখানে যে জায়গায় যে অংশটুকু উল্লেখ করা আছে সেই জায়গায় সেই অংশটুকু অবশ্যই রাখতে হবে। 2 নাম্বার চ্যাপ্টার আমরা মুক্ত রেখেছি স্টুডেন্টদের জন্য। এখানে অনেক ক্ষেত্রে এই যে স্টেট অফ আর্ট, প্রবলেম আইডেন্টিফিকেশন, এক্সিস্টিং সলিউশন, গ্যাপ অ্যানালিসিস, এগুলো অলরেডি আমরা করে আসছি প্রোগ্রেস রিপোর্টে। তো সেখান থেকে আমরা কিছু কিছু অংশ এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, 3 নাম্বার চ্যাপ্টার যেটা মেথডোলজি, এটা অবশ্যই এখানে থাকা লাগবে, যেটা আমরা প্রোগ্রেস রিপোর্টে দিই নাই। তো এখানে 3 নাম্বারটা যেভাবে সাজানো আছে এইভাবেই সাজায় রাখতে হবে, এবং ওই ওই জায়গায় ওই পার্টটুকু লিখতে হবে। আমরা প্রোগ্রেস রিপোর্টে যেরকম লিখে দিয়েছিলাম যে স্টুডেন্ট উইল ডু দিস দিস দিস, এখানেও ঠিক তেমন ভাবেই লিখে দেওয়া আছে স্টুডেন্ট কোথায় কি পারফর্ম করবে। সেই অংশগুলো আমরা একটু পরে পরে আমাদের এফআইডিপি কোর্সটাকে সাজিয়ে নেব। ঠিক আছে, থিসিস বইটাকে সাজিয়ে এখানে লিখে দেব। তো এখানে 5 নাম্বার চ্যাপ্টার অবশ্যই ইমপ্যাক্ট অ্যানালাইসিস এবং এথিক্যাল কনসার্ন নামেই থাকতে হবে, এবং এখানে স্টুডেন্ট কোথায় কি কাজ করবে এটা এখানে লিখে দেওয়া আছে, সেটা আমরা পরে পরে আমাদের প্রজেক্টের সাথে অ্যালাইন করে করে কাজ করব। 6 নাম্বার চ্যাপ্টারে কনক্লুশন থাকবে। এর বাইরে আমরা চাইলে অন্য আরো চ্যাপ্টার অ্যাটাচ করতে পারি, সেটা আমাদের কোনো বাইন্ডিংস এখানে বেঁধে দেওয়া নাই। আচ্ছা, সিমিলারলি আমরা এখানে আগের মতোই আমাদের এই টিক মার্ক গুলা দিব এবং তাদের এক্সপ্লানেশন গুলা লিখবো, কেন আমরা P1 এবং P2 থেকে P7 পর্যন্ত আরো 2টা বা বেশি কেন দিয়েছি, A1 থেকে A5 পর্যন্ত যে 2টা অথবা বেশি কেন দিয়েছি, এগুলো আমরা এখানে এক্সপ্লানেশন দিব এবং টিক মার্ক দিয়ে দিব। এর সাথে সাথে আমরা যে লগবুক আছে সেটা সাবমিট। আচ্ছা, তাহলে লগবুক আমাদের 4-1 এর জন্য একটা হবে, 4-2 এর জন্য আরেকটা হবে। পিয়ার রেগুলেশন 4-1 এর জন্য একটা হবে, 4-2 এর জন্য আরেকটা হবে। 4-1 এর জন্য প্রোগ্রেস রিপোর্ট শুধু থাকবে, আর 4-2 এর জন্য শুধু আমাদের এফআইডিপি রিপোর্ট থাকবে। তো আশা করি এই পর্যন্ত ব্রিফের সাথে সাথে আমরা বুঝতে পারছি, যে কিছুটা হলেও বুঝতে পারছি যে আমাদের কিভাবে কমপ্লিট করা লাগবে, এবং আমরা গো থ্রু করলেই বুঝতে পারবো যে আমাদের কিভাবে প্রজেক্টটা কমপ্লিট করা লাগবে, এবং স্যারদের কাছ থেকে টেমপ্লেট গুলো আমরা সংগ্রহ করি। হোপফুলি এটা তোমাদের কাজে লাগবে, এবং এরপরেও যদি আমাদের কোনো কনসার্ন থাকে আমরা কনসার্ন সুপারভাইজারের সাথে যোগাযোগ করে নিই। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।